আচ্ছা, নিউটনের গতিসূত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এটার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভরবেগ সম্পর্কে একটু ভাবতে হবে, বুঝলে? ভরবেগ হচ্ছে কি, নামটা শুনলেই কিছুটা আইডিয়া পাওয়া যাবে যে ভর আর বেগ এই দুটো তার মানে এর মধ্যে থাকবে। একটা ধরে নিয়ে এরকম বল রয়েছে, যে বলটার গড়িয়ে যাচ্ছে ভি ভেলোসিটিতে এবং বলটার ভর হচ্ছে এম। এখন এই বলটার ভর আর বেগ দুটোর উপর ভিত্তি করে, মানে দুটোর সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হবে সেটাকে আমি বলবো ভরবেগ। অর্থাৎ আমার ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল। ভর এবং বেগের গুণফল অর্থাৎ আমার ভরবেগ শুধুমাত্র বেগ বেশি হলেই যে হবে তার মানে নেই। আমার ধরে নিই হয়তো একটা খুব ভারী বস্তু আছে, অর্থাৎ সেটার মাস প্রচুর বেশি, ভর অনেক বেশি, কিন্তু বেগ যদি কম হয়, বেগ হয়তো কম, মাস হয়তো প্রচুর বেশি। ধরে নিই হয়তো মাস হয়তো 100 কেজি কোনো একটা বস্তু, আর বেগ হয়তো 1 মিটার পার সেকেন্ড। আর কোনো একটা বস্তুর মাস 1 কেজি, কিন্তু বেগ হচ্ছে 1000। তাহলে আমি ভরবেগ কিন্তু যে আর 1 × 1000 হবে এটা, আর এটা হবে 100 × 1, তাহলে আমার এর কিন্তু আমি বলবো হালকা বস্তুটার অ্যাকচুয়ালি ভরবেগ বেশি হবে তখন। অর্থাৎ ভর আর বেগ দুটো গুণ করে আমি ভরবেগ পাবো। এখন ভরবেগ সাধারণত আমাদেরকে একটু আইডিয়া দেয় যে বস্তুটাকে আমি গতিবেগ যদি পরিবর্তন করতে চাই, বা একটা হয়তো চলন্ত বস্তু রয়েছে সেটাকে থামাতে চাই, সেখানে আমাকে মোটামুটি কতটা বল প্রয়োগ করতে হবে সেটা সাধারণত ভরবেগ থেকে একটু আইডিয়া পাওয়া যায়। এখন ভরবেগের একক যদি আমায় জিজ্ঞেস করে কেউ যে ভরবেগের একক কি, ভরবেগের একক সিম্পলি আমি কি বলবো, সিজিএসে কি হবে, সিজিএসে আমার তাহলে ভরের একক কি আমি লিখবো গ্রাম, আর বেগের একক কি লিখবো সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমার ভরবেগের একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই এ আমায় যদি ভরবেগের একক বার করতে বলে তাহলে আমি কি লিখবো, এসআই ভরের একক কি কেজি, আর বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে আমার কেজি মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমার ভরবেগের একক। এইবার ভরবেগের মাত্রা যদি আমি ভেবে দেখি, ভরবেগের মাত্রাটা আমার কি হবে, মাত্রাটা হবে হচ্ছে আমার ভরের মাত্রা হচ্ছে এম, আর বেগের মাত্রার গুণফল। বেগ মানে হচ্ছে L/T, মানে L T⁻⁻1। এটাই আমার তাহলে হয়ে গেল ভরবেগের মাত্রা। এখন ভরবেগের মাত্রার সাথে সাথে আমি যেটা বললাম যে ভরবেগের মাধ্যমে আমি বুঝতে পারি যে কোনো বস্তুটাকে আমাকে থামাতে বা বেগের পরিবর্তন করতে বেসিক্যালি কতটা বল প্রয়োগ করতে হবে। এবার এইগুলোই আমার নিউটনের গতিসূত্রে কাজে লাগবে। এবার নিউটনের 3টি গতিসূত্র আছে, এগুলো আমরা আগেও পড়েছি, হয়তো 3টি গতিসূত্র রয়েছে। 3টি সূত্র কি কি? প্রথমটা হচ্ছে যে প্রথম সূত্র বলে হচ্ছে যে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু সবসময় স্থির থাকবে যদি বাইরে থেকে নেট বল প্রযুক্ত না হয়, মানে আমি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করিনি, তাহলে আমার স্থির বস্তু স্থিরই থাকবে। আর গতিশীল বস্তু কি হবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না, সমবেগে গতিশীল থাকবে। অর্থাৎ আমার স্থির বস্তুর বেগ বেসিক্যালি 0, তাহলে আমি স্থির বস্তুর ক্ষেত্রে আমার বেগটা 0ই থাকবে, আর গতিশীল বস্তুর গতিবেগটা সেম থাকবে, অর্থাৎ সমবেগে থাকবে। অর্থাৎ প্রথম সূত্র আমায় বলছে যে যদি, আচ্ছা হ্যাঁ, এটা কখন হচ্ছে, যখন নেট বল সমান 0। নেট বল মানে আমি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করিনি, সরি ভুল লিখলাম, নেট বল ইকুয়ালস টু 0, যখন আমার কোনো বাইরে থেকে বল আমি প্রযুক্ত করিনি,
তখন এই স্থির বস্তু আর গতিশীল বস্তু এইরকমভাবে চলবে। এইবার এখান থেকে আমি তার মানে বুঝতে পারছি যে আমার কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, মানে ত্বরণ শূন্য থাকবে, এখান থেকে আমি বুঝতে পারছি। এরপর আমি দ্বিতীয় সূত্রটা দেখে নিই কি বলছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখা যায়। নিউটনের এবার আমি যেটা নিউটনের দ্বিতীয় সূত্রতে দেখব সেটা হচ্ছে কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে, মানে ভরের কোনো পরিবর্তন হয়নি, আমার ভরটা এম ছিল, এমই রয়েছে, তবে বস্তুটির উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল, মানে বাইরে থেকে টোটাল যে বলটা আমি দিয়েছি, টোটাল বলটা হলো বস্তুটার ভর, অর্থাৎ বস্তুটার ভর আমি ধরে নিই যে ভরটা আর কি পরিবর্তন হয়নি, বাইরে থেকে প্রযুক্ত বল আমি ধরে নিচ্ছি এফ। সেই এফ বলটা বস্তুটার ভর অর্থাৎ এম এবং বস্তুটাতে উৎপন্ন ত্বরণ, মানে বস্তুটাতে উৎপন্ন ত্বরণ যদি আমার এ ত্বরণ তৈরি হয় তাহলে এ, অর্থাৎ ভর এবং ত্বরণের গুণফল হবে। অর্থাৎ বস্তুটার এবং বল যেহেতু ভেক্টর রাশি এবং ভর কিন্তু স্কেলার রাশি, কিন্তু ত্বরণ আবার ভেক্টর রাশি, তাহলে আমি বলবো যে এরকম করে আমি ভেক্টর দিয়ে লিখতে পারি ব্যাপারটাকে। আমার বল হচ্ছে দ্বিতীয় সূত্র অনুযায়ী বাইরে থেকে প্রযুক্ত মোট বল হচ্ছে বস্তুটার ভর আর বস্তুটাতে উৎপন্ন ত্বরণ এর গুণফলের সমান। আর তৃতীয় সূত্র বলছে হচ্ছে, তৃতীয় সূত্র অনুযায়ী তৃতীয় সূত্র বলছে হচ্ছে যে আমি যদি কোনো একটা বল প্রয়োগ করি কারোর উপর, সেও আমার উপর একটা বিপরীত প্রতিক্রিয়া বল তৈরি করবে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঠিক আছে, এবার আমায় দেখতে হবে এই প্রত্যেকটা সূত্রকে আমি আরো যদি ডিটেলসে বোঝার চেষ্টা করি তখন আমি কি কি জিনিস জানতে পারবো, সেগুলো এবার আমায় দেখতে হবে। এবার আমি আমি এবার প্রথম সূত্রটা নিয়ে আসি। প্রথম সূত্রটা থেকে আমি কি কি বুঝতে পারছি? প্রথম সূত্রটা থেকে আমি বুঝতে পারছি হচ্ছে, প্রথম সূত্র আগে আলোচনা হোক। প্রথম সূত্র অনুযায়ী আমি দেখেছি যে স্থির বস্তু সবসময় স্থির থাকে, অর্থাৎ আমি একটা হয়তো কোনো যদি পাথরের টুকরো ভাবি, সেই পাথরের টুকরোটাকে আমি বাইরে থেকে যদি বল না প্রয়োগ করি সে স্থিরই থাকে। স্থির বস্তুর উপর কোনো নেট বল মানে অ্যাকচুয়ালি টোটাল বল যদি কোনো সবসময় শূন্য হয়, মানে টোটাল বল প্রয়োগ শূন্য হয়, এবং তাহলে ওর গতিবেগের পরিবর্তন হবে না, অর্থাৎ স্থির বেগে মানে অ্যাকচুয়ালি শূন্য গতিবেগে যদি থাকে তাহলে সে স্থিরই থাকবে, আর গতিশীল থাকলে সমবেগে গতিশীল থাকবে। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকার একটা প্রবণতা রয়েছে, স্থির বস্তুর একটা স্থির থাকার প্রবণতা রয়েছে, আর গতিশীল বস্তুর একই বেগে গতিশীল থাকার একটা প্রবণতা রয়েছে। অর্থাৎ এদেরকে যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করে ডিস্টার্ব না করি তাহলে ওরা একই রকমভাবে থাকবে। এই প্রবণতাটাকে আমরা সাধারণত জাঢ্যর মাধ্যমে বোঝাই, এই প্রবণতাটাকেই আমি বলি সাধারণত জাঢ্য। ঠিক আছে, এবার এই স্থির বস্তুর মানে স্থিতিজাঢ্য বলে একটা জিনিস বলবো এবার, আর গতিজাঢ্য বলে একটা জিনিস বলবো। সেই দুটো কি কি দেখবো। স্থিতিজাঢ্য কি? যে আমার স্থির বস্তুর যে ধর্মের জন্য স্থির বস্তু বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সবসময় স্থিরই থাকে, তাকে আমি বলবো স্থিতিজাঢ্য। অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাটা হচ্ছে স্থিতিজাঢ্য। আর এরপর আমি গতিজাঢ্য যদি বলি, গতিজাঢ্য হচ্ছে
গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বিনা বল প্রয়োগ হলে, মানে যদি কোনো বল প্রয়োগ বাইরে থেকে না হয়, নেট কোনো বল প্রয়োগ না হয়, তাহলে আমার গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাটাকে আমি বলবো গতিজাড্য। এই প্রবণতা দুটো হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে স্থিতিজাড্য বলি আমি, স্থির বস্তু, আর এটা হচ্ছে গতিশীল বস্তু, এটা হচ্ছে গতিশীল বস্তু। ঠিক আছে, এটা এবার আমি কি করে বুঝবো যে এটা আমি সত্যি করে দেখতে পাই বা দেখতে পাই না? এবার স্থিতিজাড্যের যদি আমি উদাহরণ একটা ভাবি, স্থিতিজাড্যের উদাহরণ হচ্ছে আমি যখন ট্রেনেই একটা যদি দেখি আমি ধরে নিচ্ছি একটা ট্রেন আছে। এবার এই ট্রেনে আমি হয়তো বসে আছি, এবার ট্রেনটা হয়তো থেমে রয়েছে, ঠিক আছে, বা হয়তো আমি দাঁড়িয়েই আছি, ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। ট্রেনটা যখন থেমে রয়েছে তখন আমিও থেমে রয়েছি। এবার ট্রেনটা হট করে যখন স্টার্ট নেবে, এবার ধরে নিই ট্রেনটা এই দিকে গতিশীল হলো, এবার হট করে স্টার্ট নেয়, আমি তো স্থির ছিলাম, ট্রেনটাও স্থির ছিল, কিন্তু ট্রেনটা গতিশীল হয়ে গেলেও আমি তখনও কিন্তু আগে স্থিতিশীল থাকার কারণে বা স্থির থাকার কারণে আমি কিন্তু তখনও একটু স্থির থাকার প্রবণতা থাকবে, যে কারণে আমি পিছন দিকে চলে যাব। আমরা বুঝতে পারি ট্রেন যখন হট করে স্টার্ট নেয় তখন আমরা একটু পিছন দিকে চলে যাই, তার কারণ হচ্ছে কি, আমি স্থির থাকার জন্য, অর্থাৎ ট্রেনটাতে এগিয়ে যাচ্ছে, আমি স্থির থাকার জন্য পিছনের দিকে মনে হয় যে চলে যাচ্ছি। আবার সেম জিনিস আমি লক্ষ্য করতে পারি যদি আমি যখন ট্রেনটা গতিশীল আছে সেখান থেকে ব্রেক মারছে তখন যদি দেখি, তাহলে আমি বুঝতে পারবো। যেমন আমি ধরে নিই যখন ট্রেনটা গতিশীল আছে তখন ধরে নিচ্ছি আমিও এইরকম দিকে, এইদিকে গতিশীল, ট্রেনটাও গতিশীল, আমিও এইদিকে গতিশীল। এবার হট করে ট্রেনটা যদি থেমে যায় তখন তো আমিও গতিশীল রয়ে গেছি, ট্রেনের বডিটা থেমে গেছে, আমি তখনও কিছুটা গতিশীল রয়েছি, ফলে আমি তখন সামনের দিকে একটু ঝুঁকে যাই। সেই জন্য ট্রেন ব্রেক মারার সময় সবাই সামনের দিকে ঝুঁকে যায়, আর আর যখন ট্রেন হট করে স্টার্ট নেয় তখন আমি পিছন দিকে চলে যাই। এই জিনিসটা আমি দেখতে পাই। এই দুটোই হচ্ছে তার মানে আমাকে গতিজাড্য আর স্থিতিজাড্য সম্পর্কে কিছুটা আইডিয়া দেয়। এইবার এটা ছাড়াও আমাকে এখানে আরেকটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে নির্দেশতন্ত্রর ক্ষেত্রে জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে কি বোঝায়। জড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে নির্দেশতন্ত্র সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি যে নির্দেশতন্ত্র বলতে আমি কি বুঝবো। জড়ত্বীয় নির্দেশতন্ত্র, জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে বোঝায় হচ্ছে আমি যখন যে নির্দেশতন্ত্র সম্পর্কে এর আগে আমরা জানি যে একটা মানে সেট অফ কোঅর্ডিনেটস, যেখান থেকে আমি কোনো ঘটনাকে অবজার্ভ করি, মানে হয়তো পর্যবেক্ষণ করি। এবার সেই নির্দেশতন্ত্রটা যদি আমার স্থির হয়, যে নির্দেশতন্ত্র হচ্ছে স্থির বা সমবেগে গতিশীল, সেই ধরনের নির্দেশতন্ত্রগুলোকে আমি বলবো গতিশীল। সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমি বলবো হচ্ছে যে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। স্থির মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার বেগ 0, আর সমবেগে মানে তো বেগের কোনো পরিবর্তন হয়নি। এবার অর্থাৎ আমার এখানে দুটো কেসেই, মানে যদি স্থির থাকে তার মানে তার বেগ কখনোই পরিবর্তন হচ্ছে না, 0ই থেকে যাচ্ছে, আর সমবেগে মানে বেগের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্রে ত্বরণ হচ্ছে 0, ঠিক আছে। একটা ট্রেন যদি এবার ধরে নিই, একটা ট্রেন যদি সমবেগে যাচ্ছে, ঠিক আছে, ট্রেনটা যদি সমবেগে যায় তাহলে কি হবে, আমরা সবাই ট্রেনের উপর বসে থাকলে কোনো জিনিসই এগিয়ে যায় বা পিছিয়ে যায় তার সেরকম হয় না। মানে ট্রেনের মধ্যে যদি আমি একটা বলকে রেখে দিই, ধরে নিই একটা ট্রেনের মেঝে আছে, মেঝের উপর আমি বলটাকে রেখে দিয়েছি, একটা বলটা স্থির রয়েছে। এবার স্থির থাকা অবস্থায় যদি ট্রেনটা যদি সমবেগে গতিশীল থাকে তাহলে বলটা স্থিরই থাকবে, বলটা এগিয়েও যাবে না পিছিয়েও যাবে না, কারণ আমি ত্বরণটা 0 রয়েছে ট্রেনের। ট্রেন সমবেগে যাচ্ছে তাহলে বলটাও সমবেগেই এগোচ্ছে, ওর জন্য মানে বলটা না ট্রেনের মেঝেতে এগিয়ে যাবে না পিছিয়ে যাবে। কিন্তু এবার অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি হয়,
অজড়তীয় নির্দেশতন্ত্র। সরি, অজড়তীয় নির্দেশতন্ত্রে হচ্ছে আমার বেসিক্যালি গতিবেগের পরিবর্তন হতে পারে, অর্থাৎ ত্বরণ সহ গতিবেগ যেখানে থাকবে সেখানে আমি বলবো অজড়তীয় নির্দেশতন্ত্র, অর্থাৎ ত্বরণ সেখানে নট ইকুয়ালস টু জিরো, মানে ত্বরণ রয়েছে। অর্থাৎ আমি এইবার কোন কেসটা দেখবো, এবার আমি ধরে নেব বলটা স্থির রয়েছে মেঝেতে, এই সময় ট্রেনটা স্পিডটা বাড়াতে লাগলো। ট্রেনটা স্পিডটা বাড়াতে লাগলে কি হবে, বলটা তো একটু পিছনের দিকে চলে যাবে। আমরা দেখেছি যদি বলটাকে রেখে দিয়ে ট্রেনটা ধরে নিই স্থির ছিল, হট করে স্টার্ট নিল, তাহলে বলটা তো একটু পিছিয়ে যাবে। সেই তখন ওই ট্রেনের ত্বরণের কারণে আমার বলটার মধ্যে একটা গতি মনে হবে, দেখে যেন বলটা গতিশীল হয়ে গেল আচমকাই, কিন্তু অ্যাকচুয়ালি ট্রেনটা গতিশীল হওয়ার কারণে বলটা ওই গতিটা আমরা লক্ষ্য করেছি। এইখানে আমার হট করে যে ত্বরণ সৃষ্টি হয়েছে, মানে আমি যদি ধরে নিই ত্বরণ নিয়ে এগোলো, সেটার কারণে আমার বেসিক্যালি এই বলটা পিছন দিকে চলে যেতে দেখব। কিন্তু যদি সমবেগে থাকতো তখন আমি দেখেছিলাম যে বলটা স্থিরই থাকবে, বা যদি স্থির থাকলে তো স্থির থাকবেই, মানে ট্রেনটা যদি স্থির থাকে তাহলে তো বলটা স্থির থাকবেই। কিন্তু ট্রেনটা যদি সমবেগে, মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সেইভাবেও যায়, তাহলেও বলটা স্থির থাকবে। মানে আমি যদি বলটাকে স্থিরভাবে রাখি, বলটাকে গড়িয়ে দিলে অবশ্যই গড়িয়ে যাবে, কিন্তু না হলে স্থিরভাবে রাখলে স্থির থাকবে। কিন্তু বলটাকে এবার যদি আমি, ট্রেনটা স্থির রয়েছে সেই অবস্থায় স্থিরভাবে রাখলাম বলটাকে মেঝেতে, হট করে ট্রেনটা ত্বরণ নিয়ে এগোনো শুরু করলো, যে ত্বরণ নিয়ে এগোনো শুরু করলো, তাহলে বলটা দেখবো পিছনের দিকে চলে গেল। কারণ এই ত্বরণটার ফলে বলটার মধ্যে, কারণ বলটা পিছনের দিকে চলে যাওয়ার কারণটা কি, আমার বলটা চেষ্টা করছে স্থির থাকা, ট্রেনটা গতিবেগ বাড়ানোর চেষ্টা করছে। এবার গতিবেগের পরিবর্তন হওয়ার তো চেষ্টা করবে না সবসময়, তো স্থিতিজারটার জন্য কি হবে, ও স্থির থাকারই চেষ্টা করবে, ওর জন্য মনে হবে যেন পিছন দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এইবার হচ্ছে এই দুটো নির্দেশতন্ত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র নিয়ে দেখব, দ্বিতীয় সূত্রে কি বলছে। দ্বিতীয় সূত্রে হচ্ছে যে, দ্বিতীয় সূত্র আমি পেয়েছিলাম হচ্ছে যে প্রযুক্ত বল, বাইরে থেকে নেট যে প্রযুক্ত বল, মানে বাইরে থেকে প্রথম সূত্র বলেছিল হচ্ছে যে আমি যদি নেট কোনো টোটাল বল না প্রয়োগ করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে সমবেগে। আর দ্বিতীয় সূত্র বলছে যে বাইরে থেকে বল প্রযুক্ত হলে, যদি আমি বাইরে থেকে নেট একটা বল প্রযুক্ত করি, সেক্ষেত্রে বস্তুটার ভর যদি m হয় আর তাহলে বস্তুটার ত্বরণ যদি a হয়, তাহলে তাদের গুণফলই হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বলের মান। এবার এই সূত্রটা থেকে আমি একক বলের সংজ্ঞা যদি বার করতে চাই, কি করে বার করব? একক বলের সংজ্ঞা, একক বলের সংজ্ঞা আমি কি করে বার করব? একক বলের সংজ্ঞা, একক বলের সংজ্ঞা হচ্ছে কি, যে আমার ভর যদি 1 একক হয়, তাতে 1 একক ত্বরণ তৈরি করতে, অর্থাৎ একক ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করে 1 একক ত্বরণ সৃষ্টি করে, তাকে বলবো আমি একক বল, তাকেই আমি বলবো একক বল। অর্থাৎ একক ভর একক ত্বরণ, তাহলেই আমি তাকে বলছি একক বল। অর্থাৎ কারণ আমি এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম, তাহলে আমার বলের মানও 1 হবে, তাহলেই আমি সেটাকে 1 ওর জন্য বলছি। এইবার আমি বলের যদি এককগুলো দেখি, বলের একক হচ্ছে ধরে নিই সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। 1 ডাইন মানে হচ্ছে বেসিক্যালি, আমি একক বলের সংজ্ঞা থেকে যা বুঝলাম, সিজিএসে 1 ডাইন বল বলার মানে হচ্ছে
এক ডাইন বল বলার মানে হচ্ছে সিজিএসে যে আমি 1 গ্রামের যদি একটা বস্তু হয় তার উপর এই বলটা প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হবে। ঠিক আছে, 1 গ্রামের বস্তু তার উপর আমি 1 গ্রাম ভরের বস্তুর উপর আমি এই বলটা এক ডাইন বল যদি প্রযুক্ত করি তাহলে আমার 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। এবার এসআইতে এটার একক হচ্ছে নিউটন। 1 নিউটন, 1 নিউটনের ক্ষেত্রে আমি কি বলবো, 1 কেজি বলের উপর 1 কেজি ভরের, সরি 1 কেজি বল নয়, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি আমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে চাই, মানে আমি যে পরিমাণ বল দিলে আমার 1 কেজি ভরের কোনো বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হবে তাকে আমি বলবো 1 নিউটন বল। ঠিক আছে, এবার বলের মাত্রা সম্পর্কে একবার দেখে নিই। বলের মাত্রাটা কি হবে, বলের মাত্রাটা কি, আচ্ছা বলের মাত্রাটা বোঝার জন্য আমি যদি শুধু এইটা দেখি তাহলে আমি বুঝতে পারবো F ইকুয়ালস টু এম এ। এবার এইখানে আমার এম হচ্ছে, এম এর মাত্রা কি, এম এর মাত্রা হচ্ছে বেসিক্যালি এম, তাই তো। আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, তাই তো। বেগ মানে হচ্ছে L(t-1) আর তার বাই সময়, তার মানে আরেকটা T⁻⁻2 হবে, অর্থাৎ বলের মাত্রা হবে mL(t⁻⁻2)। এই একক দেখলেও বোঝা যাবে mL(t⁻⁻2) তলায় আছে ওটা স্কোয়ার হিসেবে। আচ্ছা, এইবার আমি এই ফর্মুলাটাকে, এই যে F ইকুয়ালস টু এম এ ফর্মুলাটাকে, এটাকে আমি যদি লিখি বেসিক্যালি ভাষায়, তাহলে আমি বুঝতে পারবো যে এটা থেকে আমি একটা জিনিস পাবো যে এম আমার ভরটা পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, মাসটা আমার সেম রয়েছে। এবার এ মানে কি, এ হচ্ছে ত্বরণ, অর্থাৎ বেগ পরিবর্তন, ত্বরণ মানে কি বেগ পরিবর্তন বাই সময়। এবার ভরের সাথে বেগ পরিবর্তন গুণ করলে কি হবে, ভরের সাথে বেগ পরিবর্তন গুণ করলে ভরবেগ পরিবর্তন, তাহলে আমি বেসিক্যালি পাবো হচ্ছে ভরবেগ পরিবর্তন। অতএব ভরবেগ পরিবর্তন, যেহেতু ভর রয়েছে আর বেগের পরিবর্তন ছিলই, তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময় হচ্ছে আমার বল। তার মানে বল বেসিক্যালি বোঝাচ্ছে যে আমার ভরবেগের পরিবর্তন সময়ের সাথে সাথে করতে আমাকে কতটা কি বল লাগবে সেটা আমি বুঝতে পারি বল আর ভরবেগের এই সূত্রটার মাধ্যমে। মানে আমি কতটা বল দিলে ভরবেগের কতটা পরিবর্তন হবে কত সময়, এই জিনিসটা আমি এখান থেকে বুঝতে পারি। এইবার যেহেতু আমি F ইকুয়ালস টু এম এ এই ফর্মুলাটাতে, F ইকুয়ালস টু এম এ এই ফর্মুলাটাতে যেহেতু এম হচ্ছে স্কেলার, তাই তো, ভর হচ্ছে স্কেলার, কিন্তু এ হচ্ছে ভেক্টর, মানে ত্বরণ, ত্বরণ তো ভেক্টর, কারণ বেগের পরিবর্তন, বেগ ভেক্টর ছিল। এবার তাহলে এম স্কেলারের সাথে ভেক্টর গুণ করলে আমরা সেই আগে জানতাম যে সে আমরা একটা ভেক্টর পাবো, তাহলে বল অ্যাকচুয়ালি ভেক্টর। একটু হাতের লেখাটা হয়তো বাজে হচ্ছে, কিন্তু যাই হোক বোঝার মতো হলেই হবে। বল তাহলে আমি হলো ভেক্টর পেলাম। আর এই বলের দিক তাহলে কোন দিকে হবে, বলের দিক হচ্ছে ত্বরণের দিকে, যেদিকে ত্বরণ তৈরি হলো সেই দিকেই হচ্ছে আমার বলের দিক। তার মানে বলের দিক, কারণ আমার এই ইকুয়েশনটা দেখি বুঝতে পারছি F ইকুয়ালস টু এম এ, বলের দিক ইকুয়ালস টু ত্বরণের দিক। এই জিনিসটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা আরও একটু জিনিসপত্র নিয়ে দেখে নিই, যেটা হচ্ছে যে লম্ব উপাংশের ভিত্তিতে দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এটা কিছু নয়, লম্ব উপাংশের ভিত্তিতে দ্বিতীয় সূত্র মানে আমি ধরে নিই, আমি আগে সেই ভেক্টরের ক্ষেত্রে
লেখা শিখেছিলাম যে ত্রিমাত্রিক দেশে কিভাবে লিখতে হয় একটা বলকে। আমি ধরে নিই ভেক্টর এফ ভেক্টরটাকে আমি লিখতে পারি সেই এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। যেহেতু এফ হচ্ছে একটা ভেক্টর, এটাকে এইভাবে লিখতে পারি ত্রিমাত্রিক দেশে। আবার ত্বরণটাকে আমি কিভাবে লিখতে পারি? ত্বরণটাকে আমি লিখতে পারি হচ্ছে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এবার এফ ইকুয়ালস টু এম এ, এম হচ্ছে স্কেলার বেসিক্যালি, তাহলে আমি ওই ফর্মুলাটা লিখি যদি এফ ইকুয়ালস টু এম এ। এটা ভেক্টর, অনেক সময় স্কেলার হিসেবে লেখা হয় কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টরই সূত্রটা। এবার আমি তাহলে এইটাকে যদি এইখানে আমি বাঁ দিকগুলো লিখে দিই তাহলে আমি কি বুঝতে পারবো? বাঁ দিকটা হবে হচ্ছে আমার এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। ঠিক আছে, এটা ইকুয়ালস টু হলো হচ্ছে আমার এম, প্রত্যেকটার সাথে গুণ, এম এ এক্স আই ক্যাপ এম এ ওয়াই জে ক্যাপ প্লাস এম এ জেড কে ক্যাপ। ঠিক তো? এইবার এই আই ক্যাপের সহগগুলো আমি জানি, তার মানে ইকুয়াল, জে ক্যাপের সহগগুলো জানি ইকুয়াল, কে ক্যাপের সহগগুলো জানি ইকুয়াল। তাহলে আমি এখান থেকে এই তুলনাটা থেকে আমি বলে দেবো যে এফ এক্স মানে এক্স অক্ষ বরাবর বল হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ, আর ভর তো হচ্ছে বেসিক্যালি সব ক্ষেত্রেই সমান, ভর তো কোনো অক্ষের উপর নির্ভর করবে না কারণ ওটা স্কেলার। ভরটা তাহলে আমি ভরটা সেমই থাকবে, তাহলে আমার এক্স অক্ষ বরাবর বল হচ্ছে ভর ইন্টু এক্স অক্ষ বরাবর ত্বরণ, তেমনি ওয়াই অক্ষ বরাবর বল হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইন্টু ভর, আর জেড অক্ষ বরাবর বল হচ্ছে ভর ইন্টু জেড অক্ষ বরাবর ত্বরণ। ঠিক আছে, এটা হয়ে গেল আমার লম্ব উপাংশের ভিত্তিতে কিভাবে আমরা করব এই জিনিসটা। এইবার এইগুলো তো গেল হচ্ছে আমার দ্বিতীয় সূত্রটাকে আমি কিভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার দ্বিতীয় সূত্রটাকে এটা এইভাবে লেখার পর আমি একটা জিনিস নিয়ে একটু ভেবে নেব, যেটা হচ্ছে যে জড় ভর বলতে কি বোঝায়, জড় ভরের ব্যাপারটা। আর আচ্ছা ঠিক আছে, আর আরেকটা একটা বস্তুর ওজন আর ভরের মধ্যে আমরা একটু পার্থক্য বুঝতে হয় মাঝে মাঝে। ওজন আর ভর বলতে পার্থক্য কি বোঝায়? ওজন বলতে বোঝায় হচ্ছে বেসিক্যালি পৃথিবী যে বল দিয়ে টানে, পৃথিবী অর্থাৎ ওজন একটা বল, পৃথিবী যে বল দিয়ে বস্তুকে টানে, অর্থাৎ ওজন হচ্ছে একটা বল, যে বলটা হচ্ছে পৃথিবী বস্তুর উপর প্রয়োগ করছে। ওজন তার মানে আমি একটা বল বুঝে গেছি। ওজন হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লিউ যদি আমি লিখি সেটা হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি, অর্থাৎ আমি সেই বল সমান ভর ইন্টু ত্বরণ আকারেই পেলাম, অর্থাৎ ওজন হচ্ছে আমার এই ডাব্লিউটা, আর ভর হচ্ছে এম, আর অভিকর্ষজ ত্বরণের মাধ্যমে আমি বস্তুর ওজন পাই। আর ভর কিন্তু এই এমটাকেই আমরা আবার বলি হচ্ছে, এই এমটাকে আমরা বলি যে জড় ভর, এটাকে জড় ভর বলা হয়। আচ্ছা, এটাকে কেন জড় ভর বলা হয় সেটা নিয়ে একটু ভাবতে হবে। জড় ভর বলা হয় এটাকে জড় ভর বলা হয় কারণ কোনো একটা বস্তুর, আমি ধরে নিচ্ছি একটা কোনো ছোট হালকা কাঠের টুকরো রয়েছে, আর একটা লোহার বড় বল রয়েছে, লোহার বড় টুকরো রয়েছে। ঠিক আছে, লোহার বড় একটা টুকরো রয়েছে আর একটা ছোট কাঠের টুকরো রয়েছে।
আমাকে বলেছে দুটোকেই ঠেলতে হবে। কোনটাকে ঠেলতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে? বড় টুকরোটাকে। আর ছোট টুকরোটাকে ঠেলতে আমার অতটা বল প্রয়োগ করতে হবে না। কেন? না, এটাতে বেশি পরিমাণ পদার্থ রয়েছে। এটাতে বেশি লোহার যে টুকরোটা রয়েছে, লোহার বল নয়, লোহার টুকরোটাতে আমি বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ এটাতে বেশি পরিমাণ পদার্থ রয়েছে। অর্থাৎ এই এম অর্থাৎ ভরই আমার বোঝায় হচ্ছে কতটা পরিমাণ পদার্থ রয়েছে। অর্থাৎ কোনো বস্তুটাকে আমায় বেগের পরিবর্তন করতে, অর্থাৎ আমি স্থির ছিল সেটাকে ঠেলে গতিশীল করার চেষ্টা করলাম, সেটা করতে আমাকে কতটা বল প্রয়োগ করতে হবে সেটা নির্ভর করে তার এই ভরের উপর। ওই জন্য এটাকে জড় ভর বলা হয়, এবং এটাই সাধারণত জাঢ্য, মানে ওই যে জাঢ্য মানে কতটা স্থির থাকার প্রবণতা বা গতিশীল থাকার প্রবণতাটা নির্দেশ করে। এটাই সাধারণত জাঢ্য নির্দেশ করে। বেশি ভর হলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ সে স্থির থাকলে সে স্থির থাকারই চেষ্টা করবে বেশি ভর যদি তার থাকে। আর যদি গতিশীল থাকে তাকে থামাতেও আমাকে অনেক বেশি বল দিতে হবে, কারণ তার প্রচুর ভর রয়েছে। আর কম ভর থাকলে আমাকে তার জাঢ্য কম হবে, তার স্থির থাকার প্রবণতা বা গতিশীল থাকার প্রবণতাটাও কম হবে। ঠিক আছে, এরপর যেটা আমি দেখব সেটা হচ্ছে বলের ঘাত বলতে কি বোঝায়। ঠিক আছে, বলের ঘাত বলতে কি বোঝায়? বলের ঘাত বলতে আর কিছুই নয়। বলের ঘাত হচ্ছে যে কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটা বল ধরলাম, মানে ধরে নি টি সময় ধরে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ হলো। ঠিক আছে, তাহলে এই এফ বল আর টি সময়ের গুণফলটাকে আমি বলবো বলের ঘাত। অর্থাৎ বলের ঘাতকে আমরা এই যে অক্ষর দিয়ে বোঝাই সাধারণত। জে ইকুয়ালস টু হবে হচ্ছে এফ ইন্টু টি। এবার আমি এফ ইকুয়ালস টু আবার কি জানি? এফ ইকুয়ালস টু আমি জানি হচ্ছে এম এ, তাহলে আর ইন্টু টি হয়ে গেল। এবার এ মানে কি? এ মানে হচ্ছে আমার যদি চূড়ান্ত বেগ ভি হয় আর প্রাথমিক বেগ ইউ হয়, তাহলে বেগ পরিবর্তনের হার, মানে বেগ পরিবর্তন বাই সময়, ইন্টু টি। এটাকে আমি ভি মাইনাস ইউ বাই টি লিখলাম, টি ক্যান্সেল হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমি পেলাম হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ বলের ঘাত বোঝায় হচ্ছে ভরবেগের পরিবর্তনকে। বলের ঘাত বোঝায় হচ্ছে ভরবেগের পরিবর্তনকে। ভরবেগের পরিবর্তনকেই বোঝায় হচ্ছে বলের ঘাত। এইবার আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বলের ঘাত কিন্তু ভেক্টর। কেন ভেক্টর রাশি? বলের ঘাত ভেক্টর রাশি কারণ বলটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর সময় হচ্ছে স্কেলার। তাহলে আমি সময় যেহেতু স্কেলার, বল ভেক্টর, তাহলে এটাও ভেক্টর হবে। ওর জন্য বলের ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, বলের ঘাতের তাহলে আমি একক খুব সহজেই পেয়ে যাব। বলের ঘাতের একক কি হবে? বলের ঘাতের একক যদি আমি লিখি, সিজিএসে আমার বলের একক কি? ডাইন। আর সময়ের একক সেকেন্ড, তাহলে আমি সিজিএসে ডাইন সেকেন্ড লিখবো। সরি, এটা ডাইন হবে, ডাইন লিখে ফেলেছি, ডাইন। আর এসআই কি হবে? এসআই হবে হচ্ছে নিউটন সেকেন্ড, তাই তো, নিউটন ইন্টু সেকেন্ড। এরপর লেখচিত্রের সাহায্যে আমাকে একটু বুঝতে হবে যে এটা কি বোঝায় বলের ঘাত। এটার জন্য আমাকে বল সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। বল সময় লেখচিত্র, বল সময় লেখচিত্র। বল সময় লেখচিত্র আঁকার জন্য আমি কি করব? আমি বল সময় লেখচিত্র আঁকার জন্য প্রথমে একটা লেখচিত্র স্থানাঙ্ক বানালাম। এরপর আমি ধরে নিই যে আমার এই দিকে বল রয়েছে, এই দিকে আমি বল লিখছি, আর এই দিকে সময়। ঠিক আছে, এবার
আমি কিছু সময় ধরে স্থির, মানে সময় এইদিকে বৃদ্ধি পাচ্ছে, তাই তো, সময় এইদিকে বৃদ্ধি পাচ্ছে, বল হচ্ছে এইদিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার সময় চলে যাচ্ছে অথচ বলটা স্থির রয়েছে, মানে আমি একটা স্থির পরিমাণ বল ধরে নিলাম, দিয়েছি, ঠিক আছে। বলের মানটা আমার ধরে নিচ্ছি এফ। এই এফ বল এখানে আমি দিয়ে গেছি টি সময় অবধি, টি সময় অবধি, ঠিক আছে, আমি টি সময় অবধি এফ বল দিয়েছি। তাহলে আমার বলের ঘাত কি হবে, এফ ইন্টু টি, অর্থাৎ এফ ইন্টু টি মানে কি, এফ হচ্ছে বেসিক্যালি আমার এই 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 এইখান থেকে এই ডিস্টেন্সটা এফ, আর টি হচ্ছে বেসিক্যালি আমার এই ডিস্টেন্সটা। তার মানে হচ্ছে বলের ঘাত মানে এফ ইন্টু টি, বলের ঘাত জে ইকুয়ালস টু এফ ইন্টু টি বোঝায় হচ্ছে এই ক্ষেত্রফলটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, তাই তো, কারণ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমি দৈর্ঘ্যটা হচ্ছে টি এর দিকে রয়েছে আর বলটা স্থির রয়েছে, তার জন্য আমি জে ইকুয়ালস টু এফ ইন্টু টি করে এর ক্ষেত্রফলটা বার করলেই আমি বলের ঘাতটা পেয়ে যাব। তাহলে আমাকে যদি আবার অন্যভাবে বলটা পরিবর্তন হচ্ছে দেয়, ধরে নিচ্ছি হয়তো বলটা এইরকম করে পরিবর্তন হচ্ছে দেখাচ্ছে, বলটা হয়তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়ছে, যত সময় যাচ্ছে বাড়ছে, তাহলে আমি এটা একটু সরি এটা একটু স্ট্রেট লাইন হবে, একটু টেরা ব্যাকা হতে পারে, আচ্ছা যাই হোক, আমি মানে টেরা ব্যাকা একটু এঁকে ফেললাম, কিন্তু এটা বেসিক্যালি স্ট্রেট লাইন হবে। সেক্ষেত্রে আমার কি হবে, এটার ক্ষেত্রে যেমন আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হয়েছিল, বলটা যদি এইভাবে বৃদ্ধি পায়, স্থির না থেকে এরকমভাবে বেড়ে গেছে, তাহলে আমার তখন এইটার ক্ষেত্রফলটা, মানে আমার বেসিক্যালি এইটার ক্ষেত্রফলটা, টোটাল ক্ষেত্রফলটা আমার হবে হচ্ছে তখন বলের ঘাত, বোঝা যাচ্ছে তো, এই টোটাল ক্ষেত্রফলটা তখন আমার এই টোটাল এই যে কার্ভটা, এই যে রেখাটা আমার যতটা ক্ষেত্রফল অর্জন করেছে এই দুটো অক্ষের সাথে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যতটা ক্ষেত্রফল কভার করে রয়েছে ততটা হবে আমার, ওটার ক্ষেত্রে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়েছিল, এটার ক্ষেত্রে আমার এই বক্ররেখার আর এই দুটো অক্ষ নিয়ে যতটা ক্ষেত্রফল হচ্ছে, এরকম একটা সরল এখানে লম্ব আঁকবো এখানে, মানে এটা বেসিক্যালি লম্ব হবে এটার উপর, মানে এটা 90 ডিগ্রি হবে, লম্ব টেনে আমি ভেতরের ক্ষেত্রফলটা বার করলেই আমি বলের ঘাত পেয়ে যাব, ঠিক আছে। এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে ঘাত বল বলতে কি বোঝায়, এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে ঘাত বল বলতে কি বোঝায়, ঘাত বল বলতে কি বোঝায়, ঘাত বল বলতে কি বোঝায়, ঘাত বল হচ্ছে যখন একটা বৃহৎ মানের বল অল্প সময়ে কাজ করে, যখন একটা বৃহৎ মানের বল অল্প সময়ে কাজ করে তখন সেটাকে আমি বলবো ঘাত বল। ঘাত বল তার মানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ঘাত বল কিন্তু তাহলে হচ্ছে বল, আমি কিন্তু ঘাত বলটা কিন্তু ভরবেগের পরিবর্তন নয়, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, ঘাত বল হচ্ছে অ্যাকচুয়ালি, তার মানে ঘাত বল হচ্ছে অ্যাকচুয়ালি একটা বল যেটার মান হচ্ছে প্রচণ্ড বেশি আর যেটা অল্প সময় ধরে কাজ করে। একটা উদাহরণ কীরকম, যেমন হচ্ছে হাতুড়ি দিয়ে পেরেক মারার সময়, হাতুড়ি দিয়ে যখন আমরা পেরেক মারি কি হয়, আমরা হাতুড়িটা ধরে নিই এরকম রয়েছে, পেরেকের উপর হাতুড়িটা, অত বড় একটা হাতুড়ির যে মাথাটা থাকে সেটা পেরেকের উপর অনেকটা বল প্রয়োগ করে এবং খুব অল্প সময়ের জন্য করে, মানে একদম একবার এসে ধাক্কা মারে আবার উঠে চলে যায়, মানে ওইটুকু টাইমের মধ্যে প্রচুর বল প্রয়োগ করে, অর্থাৎ হাতুড়ি যে বলটা দেয় সেই বলটাকে আমি বলবো ঘাত বল, কারণ বৃহৎ মানের বল আর অল্প সময় ধরে কাজ করে। কিন্তু ঘাত বল কিন্তু সময় আর বলের গুণফল নয়, বড় বলটাকেই আমি বলবো ঘাত বল। তাহলে আমি ঘাত বল আর বলের ঘাতের মধ্যে একটা পার্থক্য বুঝতে পারলাম, বলের ঘাত হচ্ছে অ্যাকচুয়ালি, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, কিন্তু ঘাত বল হচ্ছে
একটা বল, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বল, ভরবেগের পরিবর্তন কিন্তু বল না, তার মানে এরা দুজন এক জিনিস নয়। আর বলের ঘাতের, তাহলে আমি যেমন বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে বলের ঘাতের একক কি হবে? একক হবে হচ্ছে, একক নয় সরি, মাত্রা হবে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা আর ভরবেগের ভরের মাত্রা আর গুণফল ভরবেগের মাত্রা, তাই তো। আর এটা বলের মাত্রা হবে, ঘাত বলের কিন্তু তাহলে মাত্রা হবে বলের মাত্রা, মানে এম এল টি টু দি পাওয়ার -2। সরি, এইটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি এটা পরিষ্কার করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তার মানে এটা এল টি টু দি পাওয়ার -1 হবে, কারণ বেগের মাত্রা, এটা বেগের মাত্রা ইন্টু ভর। আর এটা হচ্ছে বেগের এটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ, মানে টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে টি টু দি পাওয়ার -2। এবার আমি অবভিয়াসলি তাহলে ভরবেগের পরিবর্তন, আর এটা ঘাত বলের, তার মানে একক হবে বলের এককের সাথে সমান, মানে ডাইন নিউটন এসবই হবে, এটা ডাইন নিউটন এইসবই হবে, তাই তো, কারণ এটা যেহেতু এক ধরনের বল। এরপর আমরা আসবো হচ্ছে তৃতীয় সূত্রের আলোচনায়, ঠিক আছে। এবার তৃতীয় সূত্র, এতক্ষণ গেল আমাদের হচ্ছে বলটা আমি এফ ইকুয়ালস টু এম এ থেকেই বেশিরভাগ জিনিসপত্র করে গেছি। এবার আমি তৃতীয় সূত্রে আসি। তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রে কি বলে? তৃতীয় সূত্রে ধরে নিচ্ছি আমি, আচ্ছা হ্যাঁ, আমি আগের উদাহরণটাই নিই, যে আমি হাতুড়ি দিয়ে একটা পেরেকের উপর আঘাত করছি। এবার হাতুড়িটাকে আমি ধরে নিচ্ছি এ বস্তু আর পেরেকটা হচ্ছে বি বস্তু। এই তৃতীয় সূত্র অনুযায়ী আমার এ বস্তু বি বস্তুর উপর যে বলটা প্রয়োগ করবে সেটাকে যদি আমি এফ এ বি বল বলি, তাহলে কিন্তু এই পেরেকটাও হাতুড়ির উপর একটা বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে মাইনাস অফ এফ, এটাকে আমি বলবো বি এ, মানে অ্যাকচুয়ালি বি বস্তু এ বস্তুর উপর প্রয়োগ করছে, সেটাকে মানে আগে বি বস্তু এ বস্তুর উপর প্রয়োগ করছে, আর এটাতে আমি বলছি এ বস্তু বি বস্তুর উপর প্রয়োগ করছে। তাহলে আমার এটা হচ্ছে এটার বিপরীত, মানে অর্থাৎ আমি হাতুড়িটা যখন এর উপর বল প্রয়োগ করবে, এও কিন্তু হাতুড়ির উপর একটা বল প্রয়োগ করবে, সেটাকে আমরা এইভাবে লিখি যে এ বস্তু বি বস্তুর উপর বল প্রয়োগ করেছে, সেটা ইকুয়ালস টু মাইনাস অফ বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করা। অর্থাৎ প্রকৃতিতে কিন্তু একটি মাত্র বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই, মানে বিচ্ছিন্ন বল বলে কিছু হবে না, বিচ্ছিন্ন মানে সবসময় একটা থাকলে তার বিপরীত একটা প্রতিক্রিয়াও থাকবে, বিচ্ছিন্ন বল বলে কিছু থাকবে না, প্রকৃতিতে বিচ্ছিন্ন বল বলে কিছু নেই, ঠিক আছে। এবার নানা ধরনের আমরা ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাই। এবার নানা ধরনের, যেমন হচ্ছে যে যখন সূর্য পৃথিবীকে যেমন টানছে, যেমন সূর্য আমার ধরে নিচ্ছি পৃথিবীকে আকর্ষণ করছে মধ্যাকর্ষণের মাধ্যমে, ঠিক আছে, তো সূর্য পৃথিবীকে টানছে, সূর্য পৃথিবীকে টানছে নিজের দিকে, আবার পৃথিবীও কিন্তু সূর্যকে টানছে নিজের দিকে। এবার পৃথিবী সূর্যকে টানছে, সূর্যও পৃথিবীকে টানছে, কিন্তু সাধারণত পৃথিবী কেন তাহলে সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য কেন পৃথিবীর চারদিকে ঘুরছে না? সেটার কারণটা অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে যে পৃথিবীর ভর সূর্যের ভরের থেকে অনেক কম, তাহলে দুজনেই দুজনকে টানছে, কিন্তু একই বল দিয়ে টানছে, কিন্তু এর যেহেতু ভর অনেক বেশি, এ বেশি নড়বে না। অর্থাৎ আমি এটা একটা সহজ উদাহরণ দিয়ে বলতে পারি, একই বল যদি একটা ছোট বস্তু আর একটা বড় বস্তুর উপর প্রযুক্ত হয়, পৃথিবী যে বল দিয়ে সূর্যকে টানছে, সূর্যও পৃথিবীকে সেম বল দিয়ে টানছে, তো তাহলে আমি ধরে নিচ্ছি এটা পৃথিবী এটা সূর্য, এই বড়টা সূর্য এটা পৃথিবী, একই বল দুজনের উপর প্রযুক্ত হচ্ছে, তাহলে কে বেশি মুভ করবে? যে ছোট সে বেশি মুভ করবে, কারণ তার ভরটা কম, সে বেশিক্ষণ স্থির থাকতে পারবে না, তার স্থির থাকার প্রবণতা কম, জাঢ্য কম, তার ভর কম যেহেতু, তাহলে সেই ঘুরবে। যে বড় তার উপর সেম বল প্রযুক্ত হলেও তার জাঢ্য যেহেতু বেশি, সে ঘুরবে না, তার জন্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে লেগে গেছে। এবার এটা একটা উদাহরণ গেল। তারপর
এরকম নানা ধরনের আমি আরও অনেক উদাহরণ দিতে পারি, যেমন চুম্বকের যদি দুটো মেরুকে আমি ধরে নিচ্ছি একই মেরু হতে হয়, যেমন হচ্ছে নর্থ পোল আর একটা নর্থ পোলকে যদি নিয়ে আসি, তাহলে কি হয়, এরা একে অপরকে বিকর্ষণ করে, মানে এই পোলটাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, আবার এই পোলটাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে একই বল দিয়ে, দুজনেই একে অপরের উপর একই বল প্রয়োগ করে ঠেলে সরানোর জন্য। এইভাবেই আমি বুঝতে পারি যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়। আর ঘর্ষণের মাধ্যমে, ঘর্ষণও আবার আরেকটা, যে ঘর্ষণ কিভাবে কাজ করে। আমরা যখন একটি তলের উপর যখন কোনো বস্তুকে ছড়ানোর চেষ্টা করি, তখন কি হয়, তখন বস্তুটা এমনিতে কি হয়, বস্তুটা একটা বাধা তৈরি করে, তো সেটা ওই ঘর্ষণের কারণে তৈরি হয়। একটা তলের উপর একটা হয়তো বস্তু রয়েছে, সেটাকে আমি ঠেলে সরানোর চেষ্টা করছি, এই ঠেলে সরানোর ফলে এই যেদিকে আমি ছড়ানোর চেষ্টা করছি তার উল্টো দিকে ঘর্ষণ একটা বাধা সৃষ্টি করে। এবার যত ঘর্ষণ বেশি হয় তত আমাকে বেশি বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ এই দিকে সরাতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হয়, কারণ ঘর্ষণ অনেক বেশি বল প্রয়োগ করে তার উল্টো দিকে। এবার এই ধরনের যে নানা ধরনের বলগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখলাম, এদেরকে সাধারণত দুটো ভাগ করা হয়। এক হচ্ছে স্পর্শজনিত বল আর আরেকটা হচ্ছে ক্ষেত্রজনিত বল। স্পর্শজনিত বল আর আরেকটা হচ্ছে ক্ষেত্রজনিত বল। স্পর্শজনিত বল কোনটা? স্পর্শজনিত বল হচ্ছে যেমন ওই হাতুড়ি দিয়ে যখন আঘাত করলাম, মানে হচ্ছে ঘাত, বেসিক্যালি আঘাত করলাম, যখন আঘাত মানে ওই ঘাত করা হলো, যখন হাতুড়ি দিয়ে পেরেককে আঘাত করলাম, তারপর যখন টানছি কোনো জিনিসকে, তারপর ধাক্কা দেয়া, ঘর্ষণ, এগুলো কখন হয়? এই বলগুলো যখন স্পর্শ করে থাকে বস্তু, মানে একে অপরের সাথে স্পর্শ হতে হয় বস্তু আর যে বল, মানে যাদের, যখনই আমি এই নিউটনের এই তৃতীয় সূত্রটা আলোচনা করছি, সবসময় কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো জিনিস দরকার, মানে ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার জন্য। এখানে যেমন আমার তলটা আর বস্তুটা দরকার হচ্ছিল, এখানে দুটো নর্থ পোল দরকার হচ্ছিল, এখানে সূর্য পৃথিবী দরকার হচ্ছিল, এখানে হাতুড়ি পেরেক দরকার হচ্ছিল, অর্থাৎ আমার সবসময় আমি লক্ষ্য করে দেখছিলাম এটার ক্ষেত্রে কিন্তু মানে দুটো বস্তু দরকার হচ্ছিল যে একে অপরের সাথে ক্রিয়া করার জন্য। মানে একই বস্তু একটা বস্তুর উপর কখনো হতে পারে না সেটা, কারণ এক বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া কী হবে, একটা বস্তু সবসময় অন্য বস্তুর উপর ক্রিয়া করার চেষ্টা করে। হাতুড়ি যেমন পেরেকের উপর ক্রিয়া করার চেষ্টা করছে, সূর্য পৃথিবীর উপর বলটা প্রয়োগ করছে, অর্থাৎ দুটো বস্তু আমার সবসময় দরকার হচ্ছিল। এই দুটো বস্তু যখন স্পর্শ করছে, অর্থাৎ ঘাতের ক্ষেত্রে যেমন হাতুড়ি আঘাত করছে যখন, তখন স্পর্শ করছে, দড়ি দিয়ে যখন আমি কোনো কিছুকে টানছি তখন সেটা স্পর্শ করে আছি আমি দড়ি দিয়ে, অর্থাৎ দুটো বস্তু একে অপরের সাথে স্পর্শ করে থাকলে তখন আমি বলবো সেই বস্তুগুলোকে স্পর্শজনিত বল। ঠিক আছে, তখন আমি বলবো স্পর্শজনিত বল, যেমন হচ্ছে ঘাত, টান, ধাক্কা, এগুলো। আচ্ছা, এই ক্ষেত্রজনিত বলটা এবার কি দেখতে হবে। ক্ষেত্রজনিত বল হচ্ছে বেসিক্যালি যেখানে আমার স্পর্শ হচ্ছে না, যেমন হচ্ছে চুম্বকের ক্ষেত্রে আমি কি দেখতে পেলাম, আমাকে স্পর্শ না হয়েও বলটা প্রযুক্ত হচ্ছে, মানে আমাকে একে অপরকে এই দুটো বস্তু ক্রিয়া প্রতিক্রিয়া করছে তারা একে অপরকে টাচ না করেও, স্পর্শ না করেও করছে, তেমনি সূর্য পৃথিবীও একে অপরকে টাচ না করে করছে, সেগুলো হচ্ছে ক্ষেত্রজনিত বল। আর এই কারণ এগুলো তার মানে অ্যাকচুয়ালি বিনা স্পর্শেই কাজ হয়ে যাচ্ছে। আর এরা যে জিনিসটাকে, মানে এরা যেভাবে একে অপরকে এই বলটা প্রয়োগ করে সেটা হচ্ছে একটা ক্ষেত্র তৈরি করার মাধ্যমে, যেটাকে আমরা বল ক্ষেত্র বলি, যেটাকে আমরা বল ক্ষেত্র বলি। অর্থাৎ মানে এরা এই চুম্বকটা তার আশেপাশে বল ক্ষেত্র তৈরি করে, যার মধ্যে অন্য কোনো চুম্বক এলেই সে ওই বলটা অনুভব করবে। এই বল ক্ষেত্র তৈরি করে সে অন্যকে এই ব্যাপারটা অনুভব করায়, যে বল প্রয়োগটা সেই বল ক্ষেত্রের মাধ্যমে করায়।